সো হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার একেবারে দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। আমাদের অলরেডি বাংলা আর ইংলিশ এক্সাম হয়ে গেল, আর নেক্সট পরীক্ষা আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এর পরীক্ষা। আর অ্যাকাউন্টস এর শেষ মুহূর্তের যুদ্ধে, একেবারে শেষ মুহূর্তের যুদ্ধে আমরা পৌঁছে গেছি। আর এখন আমাদের 3 দিন ছুটি রয়েছে পরীক্ষার আগে। আমরা কি করব, কিভাবে করব, পুরোটাই তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, অ্যাকাউন্টস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কমার্সে। আমাদের অ্যাকাউন্টসে অলরেডি তোমাদেরকে স্যাম্পল পেপার ওয়ানের ফুল ওয়ান শট ভিডিও আপলোড করা আছে। ওই ওয়ান শট ভিডিওটা পুরো পুরো তোমরা বাড়িতে আজকেই সলভ করে ফেলো। এরপর আমরা আজ বলেছিলাম তোমাদেরকে নেক্সট অ্যাকাউন্টস এর ফুল 100% গ্যারান্টেড থিওরি তোমাদেরকে প্রোভাইড করব উইথ অ্যান্সার। তো আজকে আমরা সেই অ্যাকাউন্টস এর থিওরি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, কি কি ইম্পর্টেন্ট থিওরি চ্যাপ্টার ওয়াইজ আসতে পারে। এই সমস্ত থিওরি কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। জাস্ট পিডিএফটা ডাউনলোড করবে, ভিডিওটা দেখবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে আর মুখস্থ করে নেবে। এই থিওরি কোশ্চেন্স গুলোই কিন্তু আমাদের ব্যাকআপ, আমাদের উইদিন টাইম অ্যাকাউন্টস এর কোশ্চেনটাকে কমপ্লিট করার জন্য। আর আমাদের যে অ্যাকাউন্টস এর কোশ্চেন পেপার হবে, সেটা কিন্তু যদি আমরা সমস্ত শুধুমাত্র অঙ্কগুলো করতে যাই, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় কমপ্লিট করা উইদিন টাইম বেশ কিছুটা টাফ হতে চলেছে। কারণ অনেকটা বড় বড় অঙ্ক হয়ে থাকে। এমন নয় যে তুমি অঙ্কগুলো পারবে না, অঙ্কগুলো পারবে, কিন্তু উইদিন টাইম কমপ্লিট করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট যদি তুমি শুধুমাত্র অঙ্ক করবে এটা মনে করে থাকো। তাই আমাদের কিন্তু ব্যাকআপ হিসেবে থিওরি কোশ্চেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে দাঁড়িয়ে। আর আমরা পুরো ওভারঅল অ্যাকাউন্টস এর পেপার কিভাবে সলভ করব, কোন কোশ্চেনটা আগে করলে আমাদের টাইম বাঁচবে, কোন কোশ্চেনটা পরে করা উচিত, কোথায় থিওরি করলে আমাদের টাইম বাঁচবে, কোথায় অঙ্ক করা উচিত, এই সমস্ত স্ট্র্যাটেজি অ্যাকাউন্টস এর আমরা খুব শিগগিরই তোমাকে প্রোভাইড করে দেবো। জাস্ট ভিডিওটা দেখবে, মাইন্ডসেট বানিয়ে নেবে যে পরীক্ষায় পেপার পেলেই আমি এই কোশ্চেনটা আগে করব, এখানে থিওরি করার সম্ভাবনা রয়েছে, এখানে আমাকে অঙ্ক করতে হবে, এখানে এই অপশন থাকবে। পুরো তোমার মাথার মধ্যে কোশ্চেন পেপারটা সেট থাকবে। জাস্ট পরীক্ষায় যাবে, পেপারটা নেবে, খুলবে, এবং তুমি কিন্তু তোমার প্ল্যান মাফিক পরীক্ষা দেবে। তবেই কিন্তু আমাদের যে টার্গেট 40-40 সেটা অ্যাচিভ করা সম্ভব, এবং উইদিন টাইমে অ্যাকাউন্টস এর পেপার কমপ্লিট করা সম্ভব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আজকে অ্যাকাউন্টস এর মোস্ট 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 ইম্পর্টেন্ট থিওরি কোশ্চেন্স গুলোকে একবার দেখে নিই। চলো। সো, থিওরি সাজেশনস ফর 2026 এক্সাম। তো আমাদের আজকের ক্লাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ডেডিকেটেড, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমেস্টার 4 এর আমরা যে অ্যাকাউন্টস এর এক্সাম দিতে চলেছি উচ্চ মাধ্যমিক, তার অ্যাকাউন্টস এর যে থিওরি কোশ্চেন্স গুলো, তার কোশ্চেন্স এবং সাজেস্টিভ অ্যান্সার আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আমি পড়াবো তোমাদেরকে। তো চলো, সবার প্রথম অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ 2, এর মধ্যে সমস্ত অ্যাকাউন্টস এর চ্যাপ্টার গুলো নিয়ে যত ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে আমরা কিন্তু পরপর ডিসকাস করব। সেকেন্ড যে চ্যাপ্টারটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর শেয়ার, এন্ড থার্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ব্যাস, চলো। তো প্রথম যে চ্যাপ্টারটা ছিল অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, তার যে প্রথম প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সামের জন্য থিওরিটিক্যাল, একটি অংশীদারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পুনর্গঠন বা ইন্টারনাল রিকনস্ট্রাকশন বলতে কি বোঝো, অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরে রিকনস্ট্রাকশন বা চেঞ্জেস বলতে কি বোঝো। তো অভ্যন্তরীণ পুনর্গঠন বা ইন্টারনাল রিকনস্ট্রাকশন হচ্ছে যখন একটি অংশীদারি প্রতিষ্ঠানের মালিকানা অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টনের অনুপাত, অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও পিএসআর, বা তাদের পারস্পরিক সম্পর্কের কোনো পরিবর্তন ঘটে, অথচ প্রতিষ্ঠানটি বন্ধ হচ্ছে না, চালু থাকছে, কোনো চুক্তি ভিত্তিতে চলতে থাকে, তখন তাকে অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন বলে। অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠান আইদার বন্ধ হয়ে যেতে পারে, অথবা অংশীদারি চুক্তিপত্রটা চেঞ্জ হয়ে নতুন অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী, নতুন পিএসআর অনুযায়ী বিজনেসটা চলতে থাকে। অর্থাৎ বিজনেসের ভেতরে অংশীদারদের মধ্যে যে সম্পর্ক চেঞ্জ হলো, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হলো, এবং নতুন চুক্তি অনুযায়ী নতুন বিজনেস শুরু হলো, সেটাকে আমরা বলে থাকি অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন বা ইন্টারনাল রিকনস্ট্রাকশন। এবার আমরা বলতে পারি এক কথায়, পুরাতন অংশীদারি চুক্তির অবসান ঘটিয়ে নতুন অংশীদারি চুক্তি চালু করার প্রক্রিয়াকেই পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন বলে। কেন আর কখন অংশীদারি চুক্তিপত্রের চেঞ্জ হয় এবং অভ্যন্তরীণ পুনর্গঠন ঘটে? প্রথম, লাভ লোকসানের বন্টন অনুপাতের পরিবর্তন। অর্থাৎ পার্টনাররা যদি নিজে মনে করে থাকে, অংশীদাররা যদি নিজে মনে করে থাকে যে বর্তমানে যে আমাদের লাভ লোকসান বন্টনের হার রয়েছে, প্রফিট শেয়ারিং রেশিও রয়েছে, সেটা চেঞ্জ করবে তারা, এবং নতুন পিএসআর অনুযায়ী তারা ব্যবসা করবে, অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক চেঞ্জ হলো, এটাও হচ্ছে একটা কারণ আমাদের ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা অভ্যন্তরীণ পুনর্গঠনের। দ্বিতীয়,
নতুন অংশীদারের প্রবেশ, অর্থাৎ যখন কোনো নতুন পার্টনার আমাদের বিজনেসে জয়েন করে তখনও কিন্তু পিএসআর চেঞ্জ হলো, তাহলে সেটাও একটা কারণ। তৃতীয়, রিটায়ারমেন্ট অফ পার্টনার, অর্থাৎ কোনো একজন এক্সিস্টিং বর্তমান পার্টনার ফার্ম ছেড়ে রিটায়ারমেন্ট করে চলে যাচ্ছে, তাহলেও কিন্তু আমাদের পিএসআর চেঞ্জ হচ্ছে। আর তারপর ডেথ অফ এ পার্টনার, অর্থাৎ কোনো অংশীদারের যদি মৃত্যু ঘটে তাহলেও কিন্তু বিজনেস ছেড়ে চলে যাচ্ছে, তাহলেও কিন্তু আমাদের পিএসআর চেঞ্জ হবে, এবং সেটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। অর্থাৎ আমি বলতে পারি রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, অর্থাৎ কোন একজন পার্টনার নিজের ইচ্ছায় বিজনেস ছেড়ে চলে যাচ্ছে, এবং ডেথ হবে পার্টনার, কোনো একজন পার্টনার ভগবানের ইচ্ছায় ফার্ম ছেড়ে চলে যাচ্ছে। আর দুটো কারণেই ছেড়ে চলে যাচ্ছে, পিএসআর চেঞ্জ হচ্ছে, তাই ইন্টারনাল রিকনস্ট্রাকশন বলা হয়। এরপর দুই বা ততোধিক প্রতিষ্ঠানের একত্রীভূতকরণ বা অ্যামালগামেশন, অর্থাৎ মনে করো ফার্ম এ আর ফার্ম বি, এই দুটো ফার্ম একসাথে মিলে নতুন একটা ফার্ম তৈরি করলো, ফার্ম থ্রি। এই যে ফার্মটা, এটা হচ্ছে দুটো ফার্ম মিলিত হয়ে নতুন ফার্ম তৈরি হচ্ছে, তাহলেও কিন্তু পিএসআর চেঞ্জ হচ্ছে পুরোনো ফার্মের, এবং এটাকেও আমরা বলে থাকি ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা অ্যামালগামেশন। এরপর অংশীদারি প্রতিষ্ঠানের অবসান বা ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম বলে। আমরা প্রথম বললাম ইন্টারনাল রিকনস্ট্রাকশন, অর্থাৎ পার্টনারশিপ চুক্তির বন্ধ হয়ে যাওয়া, নতুন পার্টনারশিপ চুক্তি চালু হওয়া, কিন্তু ফার্ম বন্ধ হচ্ছে না। আর এইবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে পুরো অংশীদারি প্রতিষ্ঠানটাকেই আমরা বন্ধ করে দিচ্ছি, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। সেখানে বলছে অংশীদারি আইনের ৩৯ ধারা অনুযায়ী একটি অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের মধ্যেকার বিদ্যমান সম্পর্কের ইতি টানাকেই অংশীদারি প্রতিষ্ঠানের অবসান বলে। অর্থাৎ একজন পার্টনারের সাথে আরেকজন পার্টনার যে সম্পর্ক ছিল, যা অ্যাসেট ছিল, যা লাইবিলিটি ছিল, সেগুলোকে সব চেঞ্জ করে, সেগুলো সব বন্ধ করে, যার যা ছিল সব ডিস্ট্রিবিউট করে পুরো পার্টনারশিপ সম্পর্কটাকে ইতি টানা, অর্থাৎ বন্ধ করে দেওয়াটাই কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের অবসান বা ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ব্যবসায়িক কার্যক্রম বন্ধ, অর্থাৎ যখন কোন একটা পার্টনারশিপ ফার্মের ডিসলিউশন হয়, তাহলে আমি বলতে পারি পুরো প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন পুরো সবকিছু বন্ধ হয়ে যায়। এরপরে সম্পত্তি বিক্রয় ও দায় পরিশোধ, এবং প্রতিষ্ঠানের যত সম্পত্তি থাকবে সেগুলো সব বিক্রি করে দিতে হবে, যত দায় থাকবে সেগুলো সব মিটিয়ে দিতে হবে, এবং অর্থাৎ সম্পত্তি বিক্রি করে যা টাকা এলো সমস্ত দায় মিটিয়ে দেওয়া হলো। এরপর উদ্বৃত্ত বন্টন, এবং সমস্ত সম্পত্তি বিক্রি করে যা টাকা এলো সেখান থেকে লাইবিলিটি মেটানোর পরেও যদি অতিরিক্ত কিছু টাকা পড়ে থাকে, সেগুলো সব ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগাভাগি করে দিতে হবে। অর্থাৎ উদ্বৃত্ত অর্থাৎ সারপ্লাস টাকাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম সমস্ত পার্টনারদের মধ্যে, এবং তারা নিজেদের টাকা নিয়ে বাড়ি চলে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল। এরপর আইনি অস্তিত্বের বিলুপ্তি, এবং আমরা জানি যখন একজন পার্টনারশিপ ফার্ম তৈরি হয় তখন তার একটা আইনি অস্তিত্ব তৈরি হয়, এবং পার্টনারশিপ ফার্মটা যখন বন্ধ হচ্ছে, ডিসলিউশন হচ্ছে, তখন তার আইনি অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল, রাইট? থার্ড প্রশ্ন, থার্ড প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেখানে বলছে স্যাক্রিফাইসিং রেশিও এবং গেনিং রেশিওর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ ত্যাগানুপাত এবং লাভের অনুপাতের মধ্যে পার্থক্য। অলরেডি আমরা জানি এটা ছাড়া কোনো পার্টনারশিপের অঙ্ক হয় না, তবুও থিওরির মধ্যে আমরা ডিসকাস করলাম, দেখে নাও। তো চলো, প্রথম, নতুন অংশীদারকে সুযোগ দেবার জন্য পুরনো অংশীদাররা তাদের লাভের যে অংশ ছেড়ে দেন তাকে বলে ত্যাগানুপাত। অর্থাৎ কোনো বর্তমান অংশীদার নতুন অংশীদার আসার জন্য তার যে অংশটা ছেড়ে দিচ্ছে সেটাই হচ্ছে তার স্যাক্রিফাইস। আর কোন অংশীদার অবসর নিলে বা মারা গেলে অংশ, তার অংশ অবশিষ্ট অংশীদাররা যে অনুপাতে ভাগ করে নেন তাকে লাভের অংশ বলে। অর্থাৎ কোনো পার্টনার ছেড়ে চলে যাচ্ছে, তার ভাগটা পুরনো পার্টনারদেরকে যখন দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের লাভ হচ্ছে, অতিরিক্ত পেলো, তাদের গেইন হচ্ছে, তাই এটাকে বলা হয় গেইনিং রেশিও বা লাভের অনুপাত। এরপর উদ্দেশ্য, নতুন অংশীদার দ্বারা আনা সুনামের গুডউইল টাকা পুরনো অংশীদারদের মধ্যে ভাগ করার জন্য এটি ব্যবহৃত হয়। অর্থাৎ যখন কোনো নতুন পার্টনার জয়েন করছে, সে যে সুনামের টাকাটা আনবে, গুডউইলের টাকাটা আনবে, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য ওল্ড পার্টনারদের মধ্যে আমরা কিন্তু স্যাক্রিফাইসিং রেশিওটাকে ইউজ করে থাকি। এবং অবসর গ্রহণকারী বা মৃত অংশীদারকে প্রদেয় সুনামের টাকা অবশিষ্ট অংশীদাররা কোন অনুপাতে বহন করবেন তা হচ্ছে গেইনিং রেশিও। অর্থাৎ যখন কোনো পার্টনার ছেড়ে চলে যাচ্ছে, তাকে তার যে গুডউইলের ভাগ সেটা দিতে হবে, আর পুরনো পার্টনাররা, এক্সিস্টিং পার্টনাররা কিন্তু গেইনিং রেশিওটা সেটা দেবে। এরপর সময়, সাধারণত ব্যবসায় নতুন অংশীদার গ্রহণের সময় আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হয়। সাধারণত অংশীদারে কোনো কেউ অবসর গ্রহণ করলে বা মৃত্যু ঘটলে আমাদের গেইনিং রেশিও বার করতে হয়। আমাদের স্যাক্রিফাইসিং রেশিও ফর্মুলা কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আমাদের গেইনিং রেশিও ফর্মুলা কি? নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। প্রভাব, এর ফলে পুরনো অংশীদারদের লাভের অংশ আগের অপেক্ষা হ্রাস পায়, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিওর জন্য পুরনো যে ওল্ড পার্টনার থাকে তাদের ভাগ কিন্তু কমে যাচ্ছে, আর গেইনিং রেশিওর জন্য অবশিষ্ট অংশীদারদের লাভের অংশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপর অংশীদারদের ভূমিকা, এক্ষেত্রে পুরনো অংশীদাররা ত্যাগ স্বীকার করেন,
আর এক্ষেত্রে বর্তমান অংশীদাররা অবশিষ্ট অংশীদার লাভবান হয়ে থাকেন। অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিওতে পুরনো অংশীদারদের কি হচ্ছে, নিজেদের ভাগ ত্যাগ করতে হচ্ছে, আর গেইনিং রেশিওর ক্ষেত্রে যারা অবশিষ্ট পার্টনার রয়েছে তাদের ভাগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপর 4 নম্বর প্রশ্ন, অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বা ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কি কি ভাবে হতে পারে, যে কোনো তিনটি উল্লেখ করো। অর্থাৎ একটু আগে আমরা যে প্রশ্নটা ডিসকাস করলাম যে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কাকে বলে, এটা 2 নম্বরের প্রশ্ন ছিল। এবার কিন্তু তোমাকে একটা বড় প্রশ্ন দিয়ে বলতে পারে যে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কাকে বলে, কিভাবে হতে পারে, এবং তার তিনটি উল্লেখ করো কিভাবে হতে পারে। বলছে 1932 সালে ভারতীয় অংশীদার আইন অনুযায়ী একটি অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন প্রধানত নিম্নলিখিত উপায়ে হতে পারে। প্রথমত, সকল অংশীদারের সম্মতিতে বিলোপ সাধন বা ডিসলিউশন বাই এগ্রিমেন্ট বাই অল দ্য পার্টনার্স। অর্থাৎ সমস্ত পার্টনাররা যদি মনে করে, সকল অংশীদাররা যদি মনে করে তারা আর ব্যবসাটি চালাবে না, তাই সকলে মিলে চুক্তির মাধ্যমে কিন্তু ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। এটা একটা কিন্তু উপায় ডিসলিউশনের। সেকেন্ড, বাধ্যতামূলক বিলোপ সাধন বা কম্পালসারি ডিসলিউশন। কখন তোমার ইচ্ছা না থাকলেও তোমার পার্টনারশিপ ফার্মটাকে পুরো বন্ধ করতে হবে। বলছে যদি একজন বাদে সকল অংশীদাররা দেউলিয়া হয়ে যায়, মনে করো 4 জন পার্টনার, যে কোনো একজন বাদে 3 জন পুরো দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, তাহলে বিজনেস চালাবে কে? কারণ পার্টনারশিপ ফার্ম চালাতে গেলে মিনিমাম 2 জন লাগে। এরপর, যদি কোনো প্রতিষ্ঠানের ব্যবসাটি কোনো কারণে বেআইনি বা অবৈধ ঘোষিত হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে কাজটা করছে সেটা বেআইনি পাওয়া গেছে, ইললিগাল পাওয়া গেছে, তাহলে কিন্তু ব্যবসাটা আইনের দ্বারা বাধ্যতামূলক বন্ধ করতে হবে। এরপর, আদালতের নির্দেশে বিলোপ সাধন বা ডিসলিউশন বাই কোর্ট। যদি কোনো অংশীদার আদালতের কাছে আবেদন করেন তবে আদালত নির্দিষ্ট কিছু কারণে ব্যবসা বন্ধ করার অনুমতি দিতে পারেন বা নির্দেশ দিতে পারেন। প্রথম, কোনো অংশীদার পাগল বা বিকৃতি মস্তিষ্ক হয়ে পড়লে তখন যদি কোর্ট অর্ডার দেয় তাহলে তোমার ফার্ম বন্ধ করতে হবে। কোনো অংশীদারের কর্তব্য পালনে স্থায়ীভাবে অক্ষম হলে, কোনো পার্টনার দেখা গেল স্থায়ীভাবে তার রেসপন্সিবিলিটি পালন করতে পারছে না, তাহলে কিন্তু কোর্ট অর্ডার দিতে পারে তোমার বিজনেসটাকে বন্ধ করে দেওয়ার। এরপর, ব্যবসাটি ক্রমাগত লোকসানের সম্মুখীন হলে, অর্থাৎ তুমি অনেক বছর ধরে ব্যবসা করছো এবং পুরো ব্যবসা শুধুমাত্র লস করে প্রত্যেক বছর ধরে, তাহলেও কিন্তু কোর্ট অর্ডার দিতে পারে ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এরপর, ত্যাগ অনুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও বলতে কি বোঝো? একটু আগেও আমরা ডিসকাস করেছি। ত্যাগানুপাত বলতে বোঝায় যখন একজন নতুন অংশীদার যোগদান করে তখন পুরাতন অংশীদারদের লাভের যে অংশ ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে, তাকেই বলা হয় ত্যাগানুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও। ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, ওল্ড মাইনাস নিউ, রাইট? এরপর, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলতে কি বোঝো? যখন একটি অংশীদারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন তার সমস্ত সম্পদ বিক্রি করে নগদ টাকা আদায় করা এবং সেই টাকা দিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করার প্রয়োজন হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যে সাময়িক নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট খোলা হয় তাকেই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে। অর্থাৎ এক কথায় বলতে পারি, যখন পুরো পার্টনারশিপ ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে তখন তার সম্পত্তিগুলোকে বিক্রি করা এবং সেই টাকা দিয়ে যত লাইবিলিটিস রয়েছে, যত দায় রয়েছে সেগুলোকে মেটানো, এই যে প্রক্রিয়া, এটা সম্পন্ন করার জন্য যে টেম্পোরারি নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্টটাকে আমরা প্রিপেয়ার করে থাকি সেটাকেই বলা হয় রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এরপর, এই হিসাবের বৈশিষ্ট্য কি কি? এটি একটি নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট। এইটি প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ার সময় বিলোপ সাধনের সময় কেবলমাত্র একবারই তৈরি করা হয়। এটি, এই হিসাবটি বন্ধ করার পর এর উদ্বৃত্ত যত টাকা পড়ে থাকে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবে বা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়। এরপর, পুনর্মূল্যায়ন হিসাব বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলতে কি বোঝো? অর্থাৎ আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেন খুলে থাকি? অংশীদারি কারবারে নতুন কোনো অংশীদারের আগমন বা অ্যাডমিশন হলে, কোনো অংশীদারের অবসর গ্রহণ বা রিটায়ারমেন্ট হলে, মৃত্যু বা ডেথ হলে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের মূল্যের পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তনের ফলে যে লাভ বা ক্ষতি হয় তা নির্ণয় করার জন্য সাময়িক যে হিসাব খোলা হয় তাকে পুনর্মূল্যায়ন হিসাব বা লাভ ক্ষতির সমন্বয় হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? যখন কোনো পার্টনারশিপ ফার্মে পিএসআর চেঞ্জ হচ্ছে, পার্টনারদের মধ্যে সম্পর্ক চেঞ্জ হচ্ছে, সেটা যে কারণেই হোক না কেন, সেটা অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ বা অন্য কোনো কারণের জন্য, তখন সম্পত্তি বা দায়ের যে ভ্যালুটা চেঞ্জ হতে পারে সেটাকে রেকর্ড করার জন্য আমরা যে টেম্পোরারি অ্যাকাউন্ট খুলে থাকি তাকেই আমরা বলে থাকি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বা পুনর্মূল্যায়ন হিসাব। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এরপর, আমরা নিয়মটা কি, অর্থাৎ যখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বানাই তখন আমরা কি নিয়ম ফলো করি? সম্পত্তির মূল্য যদি কমে যায় তাহলে আমরা কি করব? ডেবিট। যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে করব ডেবিট। অলিখিত কোনো দায় যদি সৃষ্টি হয়, অর্থাৎ আমি বলতে পারি দায় বাড়ছে, তাহলে হবে ডেবিট। আর ক্রেডিট কখন কখন হয়? সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে, অর্থাৎ লাভ হলো। দায়ের পরিমাণ কমে গেল, সেক্ষেত্রে আমার লাভ হলো।
অথবা কোনো অলিখিত সম্পত্তি, এমন কোনো সম্পত্তি লেখা ছিল না, এখন লিখছি, তাহলেও সম্পত্তির মূল্য বাড়লো, তাহলে কিন্তু ক্রেডিট করবো। তাহলে এক কথায় বলতে পারি ডেবিট দিকটা হচ্ছে আমার খরচের দিক বা লসের দিক, আর ক্রেডিট দিকটা হচ্ছে সমস্ত লাভের দিক বা গেইনের দিক। গট ইট? এর পরের প্রশ্ন কি বলছে, অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বা ডিসলিউশন অফ ফার্ম এবং অংশীদারিত্বের বিলোপ সাধন বা ডিসলিউশন অফ পার্টনারশিপ ডিড বা ডিসলিউশন অফ পার্টনারশিপ কাকে বলে? এটা আমরা ইন্ডিভিজুয়ালি প্রথমে আমরা ডিসকাস করলাম দুটো প্রশ্ন, সেটারই জাস্ট পার্থক্য দিয়েছে। বলছে অংশীদারদের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটে থাকে তখন তাকে বলা হয় আমাদের ডিসলিউশন অফ পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারদের মধ্যে সম্পর্ক পরিবর্তন হলো এবং এরপরে প্রতিষ্ঠানটা কিন্তু বন্ধ হয় না, অর্থাৎ প্রতিষ্ঠানটি বন্ধ হয় না, প্রতিষ্ঠানটি চালু থাকে, কিন্তু অংশীদারদের মধ্যে অংশীদারি চুক্তিপত্র চেঞ্জ হয়ে গেল। এরপর যখন ডিসলিউশন হয়ে থাকে তখন সম্পূর্ণ প্রতিষ্ঠানটাই কিন্তু বন্ধ হয়ে থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকে না। এরপর হিসাব নিকাশ, এক্ষেত্রে প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ ও দায়ের চূড়ান্ত নিষ্পত্তি বা হিসাব বন্ধ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন করতে হয়। আর যখন ডিসলিউশন হবে তখন কিন্তু সমস্ত সম্পত্তি বিক্রি করতে হবে, দায় মিটিয়ে দিতে হবে এবং সমস্ত হিসাবের বই কিন্তু সারা জীবনের জন্য ক্লোজ করে দিতে হবে। এরপর আদালতের হস্তক্ষেপ, অংশীদারিত্বের বিলোপ সাধনে সাধারণত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে কোনো অংশীদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হতে পারে ডিসলিউশনের ক্ষেত্রে, রাইট? এরপর কোনো অংশীদারের অবসর গ্রহণ অংশীদারি কারবারটিকে পুনর্গঠনের পথে চালিত করে। এটা কি সঠিক? এই এই যে উক্তিটা, এটা কি সঠিক? অর্থাৎ বলছে কোন অংশীদার অ্যাডমিশন নিল এবং তার জন্য পুরো অংশীদারি কারবারটি পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন কি হচ্ছে? তো অবভিয়াসলি হ্যাঁ, উক্তিটি একদমই সঠিক, কারণ পিএসআর চেঞ্জ হচ্ছে, তাই এটা সম্পূর্ণভাবে সঠিক। অংশীদারি কারবারের পরিপ্রেক্ষিতের কারণগুলি নিচে আলোচনা করা হলো। অংশীদারি কারবারি আইন অনুযায়ী যখন কোনো অংশীদার অবসর গ্রহণ করেন তখন পুরনো অংশীদারদের চুক্তির অবসান ঘটে, অর্থাৎ ওল্ড পিএসআর চেঞ্জ হলো, ওল্ড পার্টনারশিপ ডিড চেঞ্জ হয়ে গেল এবং অবশিষ্ট অংশীদারদের মধ্যে নতুন চুক্তিপত্র সৃষ্টি হয়, নিউ পিএসআর চালু হলো, নিউ এগ্রিমেন্ট চালু হলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় অংশীদারি কারবারের পুনর্গঠন বা রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ। এর ফলে ব্যবসায় যে পরিবর্তনগুলি আসে, যেমন লাভ ক্ষতির অনুপাতের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ ওল্ড পিএসআর চেঞ্জ হলো, নিউ পিএসআর এলো। দ্বিতীয়, সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়ন, অর্থাৎ যত অ্যাসেট রয়েছে, যত লাইব্রেরি রয়েছে, তার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে। এরপর সুনামের সমন্বয়, অবসর গ্রহণকারী অংশীদারকে তার প্রাপ্য সুনামের অংশ কিন্তু বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ যে পার্টনার চলে যাচ্ছে তার যে গুডউইলের ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর মূলধনের সমন্বয়, অবশিষ্ট যে সমস্ত অংশীদাররা পড়ে রয়েছে তারা কিন্তু চাইলে নিজেদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু পরিবর্তন করতে পারে, চেঞ্জ করতে পারে। এরপর নতুন অংশীদারের প্রবেশ বা অ্যাডমিশন এবং পুরনো অংশীদারের অবসর বা রিটায়ারমেন্টের মধ্যে পার্থক্য কি? অ্যাডমিশনের সময় নতুন কোনো ব্যক্তি অংশী বিজনেসে যোগদান করে থাকে, অর্থাৎ নতুন পার্টনার বাড়ছে। আর অবসর গ্রহণ বা রিটায়ারমেন্টের সময় একজন পার্টনার ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি পার্টনার কমে গেল। তাই অংশীদারের সংখ্যা অ্যাডমিশনের সময় বৃদ্ধি পায় আর রিটায়ারমেন্টের সময় হ্রাস পায়। অ্যাডমিশনের সময় নতুন অংশীদার তার যে ভাগ, সুনামের ভাগ, সেই সুনামের প্রিমিয়াম কিন্তু নগদ টাকা নিয়ে আসবেন, অর্থাৎ পুরনো পার্টনারদের কিন্তু দেবেন। আর রিটায়ারমেন্টের সময় যখন কোনো পার্টনার ছেড়ে চলে যাচ্ছে তার যে সুনামের ভ্যালুটা পাবে সে কিন্তু নিয়ে চলে যাবে। এরপর লাভ ক্ষতির অনুপাত, পুরনো অংশীদারদের লাভের অনুপাত সাধারণত কমে যায় বা স্যাক্রিফাইস হয়ে থাকে, আর আমাদের যখন রিটায়ারমেন্ট হয়ে থাকে তখন কিন্তু অবশিষ্ট অংশীদারদের লাভের অনুপাত বাড়ে বা গেইন হয়ে থাকে। এরপর মূলধন, নতুন অংশীদার ব্যবসায় মূলধন নিয়ে আসে আর পুরনো অংশীদার যখন ছেড়ে চলে যাচ্ছে, অবসর গ্রহণ করছে, তখন মূলধনের অংশ কিন্তু বাড়ি নিয়ে চলে যায়। এরপর হোয়াট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড মেনশন দ্য আদার নেম অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে এবং এর অন্য একটা নাম উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু একটু আগে আমরা ডিসকাস করেছি। যখন কোনো অংশীদারি কারবারের পুনর্গঠন ঘটে, যখন নতুন অংশীদার প্রবেশ করে, কোনো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু ঘটে, তখন কারবারের সম্পদ ও দায়ের বর্তমান মূল্য যাচাই করার জন্য যে নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট খোলা হয় তাকে কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বা পুনর্মূল্যায়ন হিসাব বা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এবং এর আরেকটা নাম কি? প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, রাইট? এরপর কারেন্ট অ্যাকাউন্ট এবং ড্রয়িং অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য, অর্থাৎ পার্টনারদের যে কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকি এবং তাদের যে ড্রয়িং অ্যাকাউন্ট থাকে, মালিক যখন টাকা তুলে নেয় তাকে আমরা বলে থাকি ড্রয়িং করেছে, সেই ড্রয়িং অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি? মূলধন স্থির থাকলে অংশীদারদের মুনাফা, সুদ, বেতনের সমন্বয় করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট।
এবং অংশীদাররা সারা বছর ব্যবসা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে, কত সম্পত্তি তুলে নিয়ে গেল, এই সমস্ত কিছু হিসাব করার জন্য আমরা খুলে থাকি পার্টনার্স ড্রয়িং অ্যাকাউন্ট, রাইট? এর যে ডেবিট বা ক্রেডিট যে কোনো একটা হতে পারে, কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্টের যে সাধারণত সবসময় ডেবিট হয়ে থাকে। এই হিসাবটি সাধারণত বছরের বছর চলতে থাকে। এই বছরের শেষে এই হিসাবের টাকা সাধারণত ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়ে থাকে। এরপর রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ পারচেস গুডউইল এট দ্য টাইম অফ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ যখন পার্টনারশিপ ফার্মটা চেঞ্জ হচ্ছে তখন আমরা যে পারচেস গুডউইলটা থাকে সেই পারচেস গুডউইলের ট্রিটমেন্ট আমরা কি করে থাকি। অংশীদারি কারবারের পুনর্গঠনের সময় কৃত সুনামের হিসাব নিকাশ কিভাবে করবে তুমি। বলছে অংশীদারি কারবারের পুনর্গঠনের সময় যেহেতু নতুন অংশীদার প্রবেশ করছে, অবসর গ্রহণ করছে, মৃত্যু ঘটছে, কৃত সুনাম বা পারচেস গুডউইলের হিসাব নিকাশ করণ প্রক্রিয়াটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ যে ছেড়ে চলে যাচ্ছে তাকে ভ্যালুটা দিতে হবে, যে আসছে সে উল্টে বাকিদের ভ্যালুটা দেবে, কারণ সে ওই ভাগটা নিয়ে নিচ্ছে। এরপর ভারতীয় হিসাবরক্ষণ মান বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী শুধুমাত্র কেনা বা অর্থের বিনিময়ে অর্জিত সুনামই কিন্তু ব্যালেন্স শিটে দেখানো হয়ে থাকে। অর্থাৎ এমন কোনো গুডউইল যার জন্য অ্যাকচুয়ালি আমি টাকা পেমেন্ট করেছি, যেটা আমার কিনতে হয়েছে, সেটাকেই কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী ব্যালেন্স শিটে দেখানো হয়, হিসাবের মধ্যে দেখানো হয়। এরপরে বলছে যদি কারবারের ব্যালেন্স শিটে অলরেডি কোনো একটা পারচেস গুডউইল থাকে তখন আমরা কি করে থাকি, সেই গুডউইলটা পুরনো মুনাফা বন্টনের অনুপাতে বা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে কিন্তু ভাগাভাগি করে দিই। জার্নাল এন্ট্রি কি হয়, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট, পুরো ভাগাভাগি হয়ে গেল। এরপর হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনজেন্ট প্রফিট, হাউ টু ডিটারমাইন কন্টিনজেন্ট প্রফিট ইন কেস অফ ডেথ অফ এ পার্টনার, অর্থাৎ সম্ভাব্য মুনাফা কাকে বলে, অর্থাৎ মুনাফা অ্যাকচুয়ালি কামাইনি কিন্তু প্রফিট হতে পারে সম্ভাব্য, এই মুনাফা কাকে বলে, এবং যখন একজন পার্টনারের ডেথ হয় তখন এই সম্ভাব্য মুনাফার ভ্যালুয়েশন কিভাবে করি, তার ট্রিটমেন্ট কি হয়। অংশীদারি কারবারে হিসাব নিকাশ কাল শেষ হওয়ার আগেই যদি কোনো অংশীদারের মৃত্যু হয় বা কেউ অবসর গ্রহণ করেন, তখন সেই বছরের শুরু থেকে তার মৃত্যু পর্যন্ত বা অবসর গ্রহণের দিন পর্যন্ত আনুমানিক যত টাকা লাভ হয়েছে তা নির্ধারণ করা হয় এবং তার ভাগটা আমাদেরকে যে পার্টনার ছেড়ে চলে যাচ্ছে তাকে দিয়ে দেওয়া হয়, তাকেই বলা হয় সম্ভাব্য মুনাফা বা কন্টিনজেন্ট প্রফিট। যেহেতু বছরের মাঝপথে চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়, তাই পূর্ববর্তী বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এই লাভের অংশ হিসাব করা হয় এবং এটা কিন্তু অনেক সময় প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্টের মধ্যে রাখা হয়, কারণ অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো বানানো হয়নি, সেটা তো বছরের শেষে বানানো হবে। তাই বছরের মাঝখানে টেম্পোরারি একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে কত টাকা প্রফিট হয়েছে, টেম্পোরারি সম্ভাব্য প্রফিট জানা হয়, তাকেই বলা হয় প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। এবং এখান থেকে টেম্পোরারি যে প্রফিটটা ক্যালকুলেশন করছি সেটাকেই বলা হয় সম্ভাব্য মুনাফা বা কন্টিনজেন্ট প্রফিট। গট ইট? এরপর এই সম্ভাব্য মুনাফা নির্ণয় করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সময়ের ভিত্তিতে বা অন টাইম বেসিস, অর্থাৎ এই পদ্ধতিতে গত এক বা একাধিক বছরের গড় মুনাফার ভিত্তিতে ধার্য করা হয়, অর্থাৎ আগের বছর কত প্রফিট কামিয়েছিল সেই বেসিসে এই বছরের প্রফিট কামানো হচ্ছে। বিক্রয় ভিত্তিতে বা সেলস এর বেসিসে আগের বছর কত টাকা সেলস করেছিলাম তার প্রফিট কত টাকা ছিল সেই রেসপেক্টে এই বছরের প্রফিট ক্যালকুলেট করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অন দা সেল বেসিস বা টার্নওভার বেসিস। এর সাথে সাথে আমাদের পার্টনারশিপের যতগুলো চ্যাপ্টার্স ছিল সেখান থেকে যত ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে 100% কমপ্লিট। এবার আমাদের সেকেন্ড চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর শেয়ার, এখান থেকে কিন্তু 10 মার্কস টোটাল আসতে চলেছে, তার মধ্যে অঙ্কও আসবে, থিওরিও আসবে। তাহলে শেয়ারের অঙ্ক আমরা ফোকাস করবো, শেয়ারের অঙ্ক যদি সহজ থাকে করার, আর যদি সহজ না থাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি না তখন কিন্তু আমরা থিওরিটাকেও লিখতে পারি। ইম্পর্টেন্ট থিওরিজ গুলো একবার দেখে নিই। ওডিআর শেয়ার বিলি বা শেয়ার ইস্যুড এট এ প্রিমিয়াম বলতে কি বোঝো, যখন কোনো কোম্পানি তার শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর চেয়ে বেশি দামে বাজারে শেয়ার বিক্রি করে তখন তাকে ওডিআর শেয়ার বিলি বা শেয়ার ইস্যুড এট এ প্রিমিয়াম বলে থাকি। অর্থাৎ আমি বলতে পারি 100 টাকা শেয়ার 110 টাকায় বিক্রি করছি, তাহলে এই 10 টাকাটাই হচ্ছে কিন্তু আমার শেয়ারের প্রিমিয়াম। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঞ্চিত মূলধন এবং মূলধন সঞ্চিতি রিজার্ভ ক্যাপিটাল এবং ক্যাপিটাল রিজার্ভের মধ্যে পার্থক্য। দেখো রিজার্ভ ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে যখন আমরা শেয়ার বিক্রি করি তার যে অথরাইজড ক্যাপিটাল অনুমোদিত মূলধনের যে অংশটা কোম্পানি অবসায়ন বা বিলুপ্তির সময় ছাড়া তলব করবে না বলে ধরে রাখে তাকে বলা হয় সঞ্চিত মূলধন। অর্থাৎ পুরো শেয়ার ক্যাপিটালের যে অংশটা কোম্পানি লোকের কাছে এখনো চাইনি, কখন চাইবে, যদি কোনোদিন ভবিষ্যতে কোম্পানিটা বন্ধ হয়ে যায় তখন চাইবে বলে বর্তমানে চাইছে না, রেখে দিয়েছে আলাদা করে, সেই ধরনের মূলধনকে বলা হয় সঞ্চিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল। আর ক্যাপিটাল রিজার্ভ বা মূলধন সঞ্চিতি কাকে বলে, যখন কোনো কোম্পানি মূলধন জাতীয় লাভ করে থাকে
অর্থাৎ মূলধন জাতীয় লাভ কখন হয়? যখন কোনো মূলধন জাতীয় সম্পত্তি বিক্রি করেছি, যেমন বিল্ডিং বিক্রি করলাম, আমরা কোনো ল্যান্ড বিক্রি করলাম এবং তার ফলে আমরা অতিরিক্ত ক্যাপিটাল গেইন কামিয়েছি। সেই ক্যাপিটাল গেইন থেকে আমরা যে সঞ্চিতি বানাতে পারি তাকেই বলা হয় ক্যাপিটাল রিজার্ভ বা মূলধন সঞ্চিতি, রাইট? এরপর আবশ্যকতা, অর্থাৎ এটি তৈরি করা বাধ্যতামূলক নয়, কোম্পানি চাইলে তৈরি করতে পারে, কোম্পানি না চাইলে না তৈরি করতে পারে রিজার্ভ ক্যাপিটাল। কিন্তু যখন যখন মূলধন জাতীয় লাভ হবে তখন তখন আমাদের ক্যাপিটাল রিজার্ভ তৈরি করা কিন্তু বাধ্যতামূলক। এরপর ব্যবহারের সময়, এটি শুধুমাত্র কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারি। কোম্পানি মূলধন জাতীয় ক্ষতিপূরণের জন্য বা বোনাস শেয়ার বিলি করার জন্য কিন্তু যখন তখন ক্যাপিটাল রিজার্ভটাকে ইউজ করতে পারি। এরপর শেয়ারের অতিরিক্ত আবেদনপত্র বা এক্সেস অ্যাপ্লিকেশন মানি বলতে কি বোঝো? যখন কোনো কোম্পানি বাজারে যে পরিমাণ শেয়ার বিক্রির প্রস্তাব দেয়, বিনিয়োগকারীরা যদি তার চেয়ে বেশি সংখ্যক শেয়ারে আবেদন করে থাকেন, তাই সেই অতিরিক্ত আবেদন পত্রকে, অতিরিক্ত আবেদন শেয়ারটাকে আমরা বলে থাকি শেয়ারের অতিরিক্ত আবেদনপত্র বা এক্সেস শেয়ার অ্যাপ্লিকেশন। ফর এন এক্সাম্পল, আমি 10,000 শেয়ার বিক্রি করতে চাইছি, কিন্তু লোকেরা আমার কোম্পানিতে অ্যাপ্লাই করেছে 15,000 শেয়ার, তাহলে 5,000 শেয়ারের লোক এক্সট্রা অ্যাপ্লাই করেছে আমার কাছে, একেই বলা হয় এক্সেস অ্যাপ্লিকেশন। এরপর যখন এক্সেস অ্যাপ্লিকেশন থাকে তখন আমাদেরকে কি কি করতে হয়? আইদার আবেদনের টাকা, অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেবো, অথবা প্রোরাটা বা সমানুপাতে বন্টন করব লোকেদেরকে, এবং সমন্বয় অতিরিক্ত আবেদনের টাকা পরবর্তী অ্যালটমেন্ট বা কলের টাকার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এরপরে বকেয়া বা অনাদায়ী তলবি বা কলস ইন এরিয়ার কাকে বলে থাকে? যখন একটি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ারের মূল্যের কোনো কিস্তি বা অংশ পরিশোধের জন্য অনুরোধ করে তাকেই বলা হয় কল। অর্থাৎ আমি তোমাকে চাইছি, তুমি শেয়ার হোল্ডার, আমি কোম্পানি, যে তুমি পরের একটা টাকা আমাকে পেমেন্ট করো, সেটাই কল, অর্থাৎ জানানো চাওয়াটাকেই কল বলা হয়। কিন্তু কোনো শেয়ার হোল্ডার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই টাকা পরিশোধ না করে তখন তাকে বলা হয় অনাদায়ী বা বকেয়া তলবি বা কলস ইন এরিয়ার। গট ইট? বৈশিষ্ট্য, এটি কোম্পানির জন্য একটি সম্পদ, কারণ লোকের কাছে টাকা পাবো, যতক্ষণ না সেই টাকাটা পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু কলস ইন্ডিয়াটা মূলধন থেকে লেস করে বা বিয়োগ করেই দেখানো হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে। কোম্পানি চাইলে এই বকেয়া টাকার উপর একটি নির্দিষ্ট সুদও কিন্তু, ইন্টারেস্ট কিন্তু চার্জ করতে পারে। এরপর বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি বা রিইস্যু অফ ফরফিটেড শেয়ার, যখন আমরা লোকের কাছে, শেয়ার হোল্ডারদের কাছে টাকা চাইছি যে তোমার যা টাকা বাকি আছে পেমেন্ট করো, একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, তারপরেও যদি পেমেন্ট না করে তখন সেই শেয়ার গুলোকে আমরা ছিনিয়ে নিতে পারি, বাজেয়াপ্ত করে নিতে পারি, তাকেই বলা হয় ফরফিচার। আর ফরফিচার করার পর তার মালিক নেই, মালিকহীন হয়ে গেল, এবং পুনরায় বাজারে বিক্রি করা, পুনরায় শেয়ারের মালিক জোগাড় করা, তাকেই আমরা বলে থাকি রিইস্যু অফ ফরফিটেড শেয়ার, রাইট? এই রিইস্যু অফ ফরফিটেড শেয়ার ক্রেতার কাছ থেকে বিক্রি করা হয়। এবং রিইস্যু অফ ফরফিটেড শেয়ারের মূল বিষয়গুলো কি কি? মালিকানা হস্তান্তর, যখন কোনো শেয়ার হোল্ডার কিস্তির টাকা ব্যর্থ হয় দিতে তখন কোম্পানি সেই শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করে এবং বাজেয়াপ্ত শেয়ারগুলোকে কোম্পানি সম্পত্তিতে পরিণত হয় এবং নতুন কোনো মালিকের কাছে বিক্রি করে দিতে পারে। বিক্রয় পদ্ধতি, কোম্পানি এই শেয়ারগুলোকে অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম অথবা অ্যাট ডিসকাউন্ট যে কোনো রকম ভাবে বিক্রি করতে পারে। তবে মাথায় রাখতে হবে এই ডিসকাউন্টটা ততটাই হতে পারে, ততটা শেয়ারের পুনরায় বিক্রির সময় সর্বোচ্চ ছাড় ততটুকুই দিতে পারবো যতটুকু টাকা আগে শেয়ার হোল্ডারের কাছ থেকে ইতিমধ্যে ফরফিট করে রেখেছি বা বাজেয়াপ্ত করে রেখেছি। অর্থাৎ পুরনো যে মালিক ছিল তার কাছ থেকে যত টাকা আমরা কেড়ে নিয়েছি, ফরফিট করে নিয়েছি, টাকা দেয়নি বলে বাকি টাকা, এবং যত টাকা আমরা কেড়ে নিয়েছি ম্যাক্সিমাম নতুন যে শেয়ার হোল্ডার আসবে তাকে তত টাকা অব্দি কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারি, তার থেকে বেশি কিন্তু ডিসকাউন্ট দিতে পারবো না। কারণ কোম্পানি আইন, কোম্পানি অ্যাক্ট 2013 কোন শেয়ার ডিসকাউন্টে বিক্রি করা কিন্তু অ্যালাউ করে না। এরপর মূলধনী লাভ বা ক্যাপিটাল রিজার্ভ, শেয়ারগুলি পুনরায় বিক্রি করার পরেও শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যদি অতিরিক্ত টাকা এখনো পড়ে থাকে ডিসকাউন্ট দেওয়ার পরেও, সেই অতিরিক্ত টাকাটাকে কিন্তু আমরা ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিই বা সরিয়ে রাখি। এরপর হোয়াট ইজ ডেপ্ট ক্যাপিটাল এন্ড হোয়াট ইজ ইটস সোর্স? অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল বলতে এক ধরনের ঋণকে বোঝানো হয়। ডেপ্ট ক্যাপিটাল হলো এমন এক ধরনের মূলধন যা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য ঋণ হিসাবে গ্রহণ করে এবং পরে তা সুদ সমেত পরিশোধ করতে পারে। এটি মূলত ধার করা টাকা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা বা সম্প্রসারণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আমার বিজনেসে টাকার দরকার, আমরা লোকের কাছ থেকে ঋণ নিতে পারি এবং সেই ঋণের অর্থগুলোকে আমরা বলে থাকি ডেপ্ট ক্যাপিটাল বা ঋণ মূলধন। ইকুইটি শেয়ার ক্যাপিটালের মতোই এখানে কিন্তু মালিকানা হস্তান্তর করা হয় না, বরং ঋণদাতাকে একটি নির্দিষ্ট সুদ প্রদান করা হয়। অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল বা ডিবেঞ্চার ক্যাপিটাল কিন্তু বিজনেসের এক ধরনের ঋণদাতা,
এবং সেটা কিন্তু বিজনেসের জন্য একটা লোন হিসাবে ট্রিট করা হয় এবং তাকে কিন্তু ইন্টারেস্টও প্রোভাইড করা হয়, রাইট? এই ডেবিট ক্যাপিটাল সাধারণত দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী উৎস, যেমন আমরা ব্যাংক ওভারড্রাফট থেকে স্বল্প সময়ের জন্য ব্যাংক থেকে টাকা নিতে পারি। ট্রেড ক্রেডিট বা ট্রেড ক্রেডিটের কি ক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটা কোনো গুডস কিনলাম, কিন্তু যার কাছ থেকে কিনলাম তাকে বললাম তুমি আমার কিছুদিনের জন্য ধার দাও, তোমার টাকাটা আমি 15 দিন কি 1 মাস পরে ফেরত দেবো। এই যে সময়ের জন্য আমার টাকাটা নিচ্ছে না, এই ধারটাকে আমরা বলে থাকি ব্যবসায়িক ধার বা ট্রেড ক্রেডিট। স্বল্প মেয়াদী ঋণ, ব্যাংক থেকে আমরা স্বল্প সময়ের জন্য ঋণ নিতে পারি। দীর্ঘমেয়াদী উৎস বা লং টার্ম সোর্স অফ ডেপ্ট, ডিবেঞ্চার বিক্রি করে আমরা অনেক বছরের জন্য লোকের কাছ থেকে লোন নিতে পারি। ব্যাংকের ঋণ, 1 বছরের বেশি সময়ের জন্য আমরা লং টার্ম লোন নিতে পারি। অর্থাৎ এই সমস্ত ঋণগুলোকে আমরা বলে থাকি ডেপ্ট ক্যাপিটাল বা ঋণ মূলধন। হোয়াট ইজ ইকুইটি শেয়ার এন্ড হোয়াট ইজ প্রেফারেন্স শেয়ার? ইকুইটি শেয়ার কাকে বলে এবং প্রেফারেন্স শেয়ার কাকে বলে? আমরা জানি একটা কোম্পানির মেন দু রকমের শেয়ার থাকে, ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। দেখো, ইকুইটি শেয়ারই হচ্ছে কোম্পানির আসল মালিকানার অংশ। অর্থাৎ আমি বলতে পারি তুমি যদি ইকুইটি শেয়ার কিনে থাকো, কোম্পানির প্রকৃত মালিক হতে পারবে। তুমি কোম্পানিতে বিভিন্ন ইভেন্টের সময় ভোট দেওয়ার অধিকার পাবে, অর্থাৎ তোমার এক একটা ভোটের ভ্যালু থাকবে। অর্থাৎ কোনো জিনিস যদি চেঞ্জ হয় তুমি বলতে পারো হ্যাঁ অথবা না, রাইট? ডিভিডেন্ড, তুমি কিন্তু সমস্ত খরচ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সমস্ত লভ্যাংশ দেওয়ার পর যদি অতিরিক্ত টাকা পড়ে থাকে তবেই তুমি লভ্যাংশ পাবে বা ডিভিডেন্ড পাবে। ঝুঁকি, এতে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ধরনের শেয়ার হোল্ডার কিছু বিষয়ে অগ্রাধিকার বা প্রেফারেন্স পেয়ে থাকে বা আগে অধিকার পেয়ে থাকে। কি কি? লভ্যাংশের অধিকার, অর্থাৎ যখন কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করবে সমস্ত শেয়ার হোল্ডারদের, তখন প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে আগে ডিভিডেন্ড দিতে হবে, তারপরে টাকা পড়ে থাকলে তবে ইকুইটি শেয়ার হোল্ডাররা কিন্তু পাবে। নির্দিষ্ট হার, এদের লভ্যাংশের হার সাধারণত আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। মূলধন ফেরত, কোম্পানি বন্ধ হয়ে গেলে সম্পত্তির টাকা বিক্রি করে যত টাকা এলো শেয়ার হোল্ডারদেরকে ফেরত দিতে হবে। তার মধ্যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আগে দেওয়া হবে, তারপরে সাধারণ শেয়ার হোল্ডার বা ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা থাকলে তবে দেওয়া হবে। ভোটদানের অধিকার, সাধারণত প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ভোট দেওয়ার অধিকার থাকে না। এবারে, হোয়াট ইজ নমিনাল ক্যাপিটাল এন্ড ইজ দেয়ার এনি আদার নেম অফ নমিনাল ক্যাপিটাল? অর্থাৎ নমিনাল ক্যাপিটাল কাকে বলে এবং নমিনাল ক্যাপিটাল কি আর কোনো নাম আছে? নমিনাল ক্যাপিটাল, যাকে বাংলায় বলা হয় নামিক মূলধন, হলো কোনো কোম্পানি নিবন্ধিত বা অনুমোদিত মূলধনের সর্বোচ্চ পরিমাণ। অর্থাৎ বলা হয় যখন কোনো কোম্পানি আমি তৈরি করছি, আইন আমাকে যত ম্যাক্সিমাম শেয়ার বিক্রি করার পারমিশন দিয়েছে, যত মূলধন লোকের কাছ থেকে নেবার পারমিশন দিয়েছে, সেই টোটাল ম্যাক্সিমাম অ্যালাউড ক্যাপিটালটাকে আমরা বলে থাকি নমিনাল ক্যাপিটাল, যেটা আইন আমাকে পারমিশন দিল। এবার এটা কিন্তু কোম্পানির মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বা এমওএ, এমওএ, মোয়া, মোয়াতে কিন্তু রেকর্ড করা থাকে বা লেখা থাকে বা স্মারকলিপিতে কিন্তু লেখা থাকে। নমিনাল ক্যাপিটালের আরো দুটি নাম আছে, অথরাইজ শেয়ার ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন, রেজিস্টার্ড ক্যাপিটাল বা নিবন্ধিত মূলধন। তো এর সাথে সাথে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এরপর আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী, কেন এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, পুরো কোশ্চেনে কিন্তু লাস্ট কোশ্চেনটাই এটা আসবে এবং 5 মার্কসের কোশ্চেন কিন্তু গ্যারান্টেড আসবেই আসবে, শিওর শট। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু অনেকের একটু টাফ মনে হয়, পরীক্ষা যদি একটু বড় দেয় পরীক্ষার টাইমের মধ্যে কমপ্লিট করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। তাই আমি অবশ্যই বলবো এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন গুলো একদম ভালোভাবে মুখস্থ করে যাও, যাতে পরীক্ষায় তুমি ডিসিশন নিতে পারো যদি টাইমে না কুলায় বা অঙ্কটা যদি একটু টাফ আসে বা বড় আসে, তাহলে কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শিওর শট একদম গ্যারান্টেড যে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনটা আসবে সেটা কিন্তু করে আসতে পারবো। এখানে যতগুলো আমি থিওরি দিয়েছি তার মধ্যে শিওর শট কমন তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোশ্চেন পেয়ে যাবে, থিওরিটিক্যাল কোশ্চেন, সো পড়ে নাও। তো চলো, প্রথম প্রশ্ন, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে নগদ অর্থের প্রাপ্তি লভ্যাংশ, অর্থাৎ আমরা ডিভিডেন্ড রিসিভ করেছি ক্যাশে, এটা আমার কোন ধরনের কার্যকলাপ? এটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপের মধ্যে আসবে, কারণ আমরা কোথাও ইনভেস্ট করেছি তবেই তো আমি ডিভিডেন্ড পাচ্ছি, তাই এটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর, নগদ ও নগদ সমতুল্য বা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝো? এটা দেখো 2018 সালে এসেছে। বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুসারে হাতে থাকা নগদ অর্থ ও ব্যাংকের স্বল্পকালীন জমার সমন্বয়ে গঠিত তহবিলকে সাধারণত নগদ বলে থাকে। সবার আগে বুঝতে হবে যে ক্যাশ কাকে বলে। ক্যাশ বলতে বোঝায় ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, অর্থাৎ আমার হাতে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা আছে, এটাকে বলা হয় ক্যাশ। এবং এই
ক্যাশ এবং ব্যাংকের ব্যালেন্সের মতো আর যত সম্পত্তি রয়েছে, অর্থাৎ যে সম্পত্তিগুলোকে সহজেই আমরা ক্যাশ বা ব্যাংকে কনভার্ট করতে পারি, সহজেই চাইলে আমরা অন্য কিছুতে ইউজ করতে পারি, তাকে বলে থাকে নগদ সমতুল্য। অর্থাৎ নগদ সমতুল্য বলতে সেই স্বল্পকালীন স্বল্পমেয়াদী বিনিয়োগকে বোঝায় যা অতি সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায়। ফর এক্সাম্পল কি? মার্কেটেবল সিকিউরিটিস। ফর এক্সাম্পল কি? আমরা স্বল্পকালীন এফডি করেছি 2 মাসের জন্য, অর্থাৎ 2 মাস পরেই কিন্তু এফডিটা ভেঙে দিতে হবে, এটা থেকে আমরা বলে থাকি নগদ সমতুল্য বা ক্যাশ ইকুইভ্যালেন্ট। এরপর অর্থ সংক্রান্ত কার্যাবলীর একটি উদাহরণ দাও, অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর একটা উদাহরণ দাও। ইকুইটি শেয়ার বিক্রি করলাম, ডিবেঞ্চার বিক্রি করলাম। এরপর নগদ প্রবাহ বিবরণী দুটি ব্যবহার লেখো, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়। সঠিক আর্থের নীতি রূপায়ণ, অর্থাৎ আমার বিজনেসে ফাইন্যান্সিয়াল রুলস রেগুলেশন কি হবে, কি কি পলিসি আমি গ্রহণ করব, সেই ডিসিশনটা নীতি ইউজ করা হবে। তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কম্পেয়ার করতে বা একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইয়ারের ডেটার মধ্যে কম্পেয়ার করতেও কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কাজে লাগে। এরপর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখো, ক্যাশ নগদ অর্থ এবং ব্যাংকের ব্যালেন্স ক্যাশ বলে, এবং স্বল্পমেয়াদী বিনিয়োগ যা সহজে নগদে রূপান্তর করা যায় তাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে। কোনো ঝুঁকি নেই ক্যাশে, অল্প ঝুঁকি থাকে ক্যাশ ইকুইভ্যালেন্টে। নগদ এবং ব্যাংক জমাকে ক্যাশ বলে, এবং ট্রেজারি বিল কমার্শিয়াল পেপারকে কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে। ওয়ার্কিং ক্যাপিটালের পরিবর্তন বা চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিভাবে প্রভাব ফেলে ব্যাখ্যা করো। আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বোঝাই কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস গুলোকে। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তাই কারেন্ট অ্যাসেটে যা পরিবর্তন হবে, কারেন্ট লাইবিলিটিসে যা পরিবর্তন হবে, এই সমস্ত গুলোকে আমরা যেভাবে দেখাবো সেটাকেই বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এবার ওয়ার্কিং ক্যাপিটাল যখনই চেঞ্জ হয় তখন আমরা কিভাবে দেখাই? বলছে কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায়, অর্থাৎ কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলো, তাহলে সেটা আমরা নগদের বহিঃপ্রকাশ বাড়ায়, অর্থাৎ ক্যাশ আউটফ্লো হলো, তাই এটাকে আমরা কি করে দেবো? লেস করে দিই। এরপরে কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে নগদের আগমন ঘটে, তাই আমরা অ্যাড করে দিই। এরপরে চলতি দায় বৃদ্ধি পেলো, কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ করেছে, তাই নগদের আগমন বাড়ায়, প্লাস করে দেবো। চলতি দায় হ্রাস পেলো, তাই নগদের বহিঃপ্রকাশ ঘটায়, অর্থাৎ আমার কারেন্ট লাইবিলিটিস কমে গেল, তখন আমরা লেস করে দিই বা নগদের বহিঃপ্রকাশ ঘটায় বা টাকা চলে যাচ্ছে, রাইট? এরপর নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলো কি কি? দেখো, 2016, 2018, 2024 প্রত্যেক বছর কিন্তু প্রশ্নটা আসে। এরপর কোনো নির্দিষ্ট হিসাবকালের নগদ এবং নগদ সমতুল্যের আগমন এবং নির্গমনের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে। নামের মধ্যে উত্তর। ক্যাশ বা নগদকে আসছে না যাচ্ছে এটা হিসাব রাখার জন্য যে বিবরণী তৈরি করলাম তাকেই বলা হয় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী নগদের আগমন এবং বহির্গমনকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কার্যনির্বাহ সংক্রান্ত কার্যাবলী বা অপারেটিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং আর্থিক সংক্রান্ত কার্যাবলী বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যগুলি নিচে আলোচনা করা হলো। নগদ প্রবাহ বিবরণী থেকে প্রতিষ্ঠানের কোন কোন উৎস থেকে কতটা নগদ আসছে সেটা জানা যায়। নগদ প্রবাহ বিবরণী থেকে প্রতিষ্ঠানের নগদ এবং নগদের সমতুল্য কোন কোন খাতে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা জানা যায়। এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ এবং নগদ সমতুল্যের আগমন নির্গমনগুলি কার্যনির্বাহ, বিনিয়োগ সংক্রান্ত এবং আর্থিক সংক্রান্ত তিনটে ভাগে আলাদাভাবে জানা যায় যে কোনটাতে বেশি টাকা আসছে, কোনটাতে বেশি টাকা চলে যাচ্ছে। প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা, অর্থাৎ প্রতিষ্ঠানে কত টাকা আছে বর্তমানে যেটা দিয়ে আমরা লোন বা ঋণ পরিশোধ করতে পারি সেটা জানা যায়। এই বিবরণী থেকে নিট মুনাফা এবং নিট নগদ প্রবাহের পার্থক্য নির্ণয় করা যায়, অর্থাৎ অ্যাকচুয়ালি বিজনেস যা প্রফিট হয়েছে সেটা আদৌ ক্যাশে আছে কিনা সেটা জানা যায়। এরপরে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য 2015 সালে এসেছে। ক্যাশ বুক এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। দেখো, ক্যাশ বুক মানে হচ্ছে প্রতিষ্ঠানের সমস্ত নগদ লেনদেনগুলিকে সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বা ক্যাশ বুক বলে। এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক বই, লাইক জার্নাল। এরপর নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে? কোনো নির্দিষ্ট হিসাবকালে নগদ এবং নগদের সমতুল্যের আগমন এবং নির্গমনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকালে নগদ টাকা কোন অ্যাক্টিভিটিস অনুযায়ী এলো, কোন অ্যাক্টিভিটিস অনুযায়ী চলে গেল, এই জিনিসটা প্রকাশ পাওয়ার জন্য যে বিবরণী বানাচ্ছি তিনটে ক্যাটাগরিতে, তাকেই বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ বুক একটি প্রাথমিক হিসাবের বই এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি পর্যায়বৃত্ত বা কালান্তিক আর্থিক বিবরণী বছরের শেষে বানানো হয়ে থাকে।
বাধ্যতামূলক, নগদান বই প্রস্তুত করা বাধ্যতামূলক, এবং কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় আর্থিক বছরে 50 কোটি টাকার বেশি হলে সেই সমস্ত কোম্পানি বা যে সমস্ত কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত বা লিস্টেড রয়েছে শেয়ার মার্কেটে, তাদের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু বানানো বাধ্যতামূলক, বাকিদের জন্য কিন্তু বাধ্যতামূলক নয়। প্রস্তুতের ভিত্তি অর্থাৎ কি থেকে বানানো হয়? ক্যাশ বুক, বিভিন্ন ট্রানজাকশন, বিভিন্ন ভাউচার, রসিদ এবং অন্যান্য নথিপত্র থেকে ক্যাশ বুক বানানো হয়ে থাকে। অর্থাৎ ট্রানজাকশন হলো, তার বিলটাকে দেখলাম, ক্যাশ বুক বানালাম। এরপর কোনো হিসাবকালে লাভ ক্ষতির হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট এবং অন্যান্য মিলকরণ তথ্যের ভিত্তিতে কিন্তু বিবরণী বানানো হয়ে থাকে। অর্থাৎ যখনই ট্রানজাকশন ঘটে তখন ক্যাশবুক বানানো হয় সঙ্গে সঙ্গে হিসাবকালের মধ্যেই, আর হিসাবকাল শেষ হয়ে যাবার পর সমস্ত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো চেক করে তার ভিত্তিতে কিন্তু আমরা বানাতে পারবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অর্থাৎ আমি বলতে পারি ক্যাশ বুকের মধ্যে যখনই কোনো ট্রানজাকশন হলো সঙ্গে সঙ্গে সেটা লিখে রাখা হয়, কিন্তু সমস্ত হিসাবকাল শেষ হয়ে যাবার পর বাকি যে ডকুমেন্টস গুলো তৈরি করেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, সেইগুলোর ভিত্তিতে কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বছরের শেষে বানাতে পারবো, রাইট? এর পরের প্রশ্ন, নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব কি? 2023 সালে এসছে এবং মডেল কোশ্চেন পেপারের মধ্যেও কিন্তু দেওয়া প্রশ্নটা। নগদ পরিস্থিতির মূল্যায়ন, অর্থাৎ আমার বিজনেসে কত টাকা অ্যাকচুয়ালি আছে সেই অবস্থাটা জানার জন্য আমরা নগদ প্রবাহ বিবরণী বানিয়ে থাকি। সঠিক আর্থিক নীতি গ্রহণ, আমার বিজনেসে কি আর্থিক নীতি পলিসি বা কি আর্থিক নীতি বা পলিসি গ্রহণ করা হবে, আমরা বেশি পরিমাণে বিজনেসের প্রোডাকশনে ফোকাস করব, নাকি নতুন ফ্যাক্টরি তৈরিতে ফোকাস করব, নাকি লোকের থেকে লোন নিতে হবে, সেই ডিসিশনটা কিন্তু আমরা নিতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করলে। আর্থিক পরিকল্পনা প্রণয়ন, ঋণ গ্রহণের ক্ষমতা, আমার কতটা ঋণ গ্রহণের ক্ষমতা রয়েছে, আমি আগে কত ঋণ নিয়ে বসে আছি, কত ঋণের টাকা আমি প্রত্যেক বছর পেমেন্ট করছি, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখান থেকে জানা যায়। প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা, আমার কত টাকা অ্যাকচুয়ালি ক্যাশে পড়ে আছে সেটা জানা যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। তুলনামূলক বিশ্লেষণ ও সংশোধন, নগদ প্রবাহ কোন অ্যাক্টিভিটিস থেকে আসছে, বিজনেস থেকে, ইনভেস্টিং থেকে, নাকি আমাদের ফাইন্যান্সিং থেকে বেশি পরিমাণে লোন নিচ্ছি, সেটা দেখে আমরা ডিসিশন নিতে পারবো আমার বিজনেসের কোন জায়গাটা বেশি ভালো, কোন জায়গাটা বেশি খারাপ হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে ভবিষ্যতে বিজনেসটা কিভাবে চালাতে হবে। নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি কি কি? 2018 সালে এসেছিল। নগদ প্রবাহ বিবরণী অনেক উপযোগিতা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন নগদ শব্দটিতে মতপার্থক্য, অর্থাৎ এখানে নগদ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হবে, এটা কিন্তু অনেকে অনেক রকম মতামত দিয়েছে। যেমন নগদ বলতে মজুদ অর্থ, ব্যাংকে গচ্ছিত টাকা, চলতি আমানতের সমষ্টিকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে নগদ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। নগদ বলতে টাকা পয়সা, স্ট্যাম্প, পোস্টাল অর্ডার ইত্যাদিকেও বোঝায়। যার নগদ এই শিরোনামে অন্তর্ভুক্ত হওয়া উচিত। সুতরাং বলা যায় এই বিষয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। অর্থাৎ অনেকে বলে থাকে স্ট্যাম্প পেপার, পোস্টাল অর্ডার এগুলোকেও ক্যাশ বলে দেখানো উচিত, কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সময় সেটা দেখাই না। এই মতপার্থক্য রয়েছে। অনগদ লেনদেনগুলিকে উপেক্ষা, অর্থাৎ নন ক্যাশ ট্রানজাকশন গুলোকে আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে দেখাই না। আয় বিবরণীর বিকল্প নয়, অর্থাৎ আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই সেটা কিন্তু বানাতেই হচ্ছে। তাহলে এমন নয় যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানিয়েছি মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর বানানোর দরকার পড়ছে না। তারপরে হচ্ছে হিসাব নিকাশের নীতি উপেক্ষা, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীতে হিসাব নিকাশের যে প্রাপ্য প্রদেয় নীতি বা অ্যাক্রুয়াল কনসেপ্ট সেটা কিন্তু উপেক্ষা করা হয়। সব জায়গায় অ্যাক্রুয়াল বেসিস কিন্তু ফলো করা হয় না। অর্থাৎ টাকা এলো দেখাও, টাকা গেল দেখাও, কিন্তু অ্যাক্রুয়াল বেসিস কিন্তু ফলো করা হচ্ছে না। এরপর নগদ প্রবাহ বিবরণী অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস প্রস্তুত করার পদ্ধতিগুলো কি কি? সবার আগে দেখি নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে এমন একটা বিবরণী যেখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তিনটে অ্যাক্টিভিটিস, অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসছে যাচ্ছে, এই তিনটে ক্যাটাগরিতে আমরা বানাচ্ছি, সেই স্টেটমেন্টটাকে আমরা বলে থাকি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপরে আমরা যেটা পড়বো, এই যে তিনটে অ্যাক্টিভিটিস সেটা কি এবং কিভাবে সেটা বার করা হয়। বলছে পরিচালন সংক্রান্ত কার্যাবলী, অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে প্রতিষ্ঠানের যেটা মূল আয় উৎপাদনকারী কার্যাবলী, অর্থাৎ ব্যবসা করে, অর্থাৎ যে জিনিসের ব্যবসা করছি, অর্থাৎ যেটা থেকে আমার বিজনেসের মেন ইনকাম, সেটাই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস বা উৎপাদনকারী কার্যাবলী। এটা বার করার দুটো পদ্ধতি রয়েছে, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। তবে সাধারণত ইনডাইরেক্ট মেথডে পরোক্ষ পদ্ধতিটা বেশি জনপ্রিয়। সেটা কিভাবে করা হয়? সবার প্রথমে আমরা জানি নেট প্রফিট বিফোর ট্যাক্স বা নেট ইনকামটাকে বার করতে হয়। সেখান থেকে অনগদ খরচ যেমন ডেপ্রিসিয়েশন এগুলোকে সব যোগ করে দিতে হবে, অ্যাড ব্যাক করে দিতে হবে। তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি
যোগ এবং লাভ বিয়োগ করতে হবে। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিবর্তন, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কি চেঞ্জ হয়েছে সেগুলোকে দেখাতে হবে, এবং তবেই কিন্তু আমরা পাবো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত টাকা এসছে কত টাকা গেছে। বিনিয়োগ সংক্রান্ত বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সম্পত্তি ক্রয় বিক্রয় এবং অন্যান্য বিনিয়োগ থেকে নগদ প্রবাহ ঘটলে সেগুলো সব এখানে দেখানো হয়। নগদ প্রাপ্তি হলে সম্পদ যদি আমাদের বিক্রি করে থাকি তাহলে টাকা এলো, যোগ করব। টাকা চলে গেল অর্থাৎ সম্পত্তি কিনলাম তাহলে সেক্ষেত্রে মাইনাস করে দেবো। এরপরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ হচ্ছে বিজনেসের আমার যে টাকার দরকার, ফাইন্যান্সের দরকার, আমরা কোথা থেকে লোন নিলাম, শেয়ার বিক্রি করে টাকা এলো, এই অর্থ সংস্থান সংক্রান্ত অর্থাৎ টাকার সোর্স কোথা থেকে আসছে, এই সমস্ত কার্যাবলীকে আমরা বলে থাকি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এক কথায় বলতে পারি শেয়ার প্লাস লোন, এই রিলেটেড যত কার্যাবলী সবই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা যদি শেয়ার বিক্রি করে টাকা আসে তাহলে অ্যাড করব, লোন ডিবেঞ্চার বিক্রি করেছি টাকা এসছে অ্যাড করব, আমরা ডিভিডেন্ড কাউকে পেমেন্ট করলাম টাকা চলে গেল লেস করব, আমাদের আগে যে লোন নেওয়া ছিল সেই লোনের টাকা পেমেন্ট করলাম পরিশোধ করলাম টাকা চলে গেল লেস করব। এই সমস্ত ঘটনাগুলোকে রেকর্ড করা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। আমি সেটাকে সংক্ষেপে এখানে আলোচনা করেছি। বলছে অপারেটিং অ্যাক্টিভিটিস প্রতিদিনের ব্যবসা সংক্রান্ত কার্যাবলীগুলোকে লেখা হবে, এবং বিক্রয় থেকে আয়, খরচা পরিশোধ, চলতি সম্পদ, দায়, এই সমস্তগুলোকে এখানে দেখানো হয়। ইনভেস্টিং দীর্ঘমেয়াদী সম্পদ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী এখানে দেখানো হবে, যন্ত্রপাতি কেনা, জমি বিক্রি করা, শেয়ারে বিনিয়োগ। ফিনান্সিং মূলধন ও ঋণ সংক্রান্ত সমস্ত কার্যাবলীকে দেখানো হয়, শেয়ার বিক্রি করেছি, লভ্যাংশ প্রদান করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, সমস্ত কার্যাবলীগুলোকে এখানে দেখানো হবে। এবং এর সাথে সাথে আমাদের সেমিস্টার 4 এর সমস্ত থিওরিটিক্যাল কোশ্চেন 100% কমপ্লিট। এরপর আমরা নেক্সট কি করতে চলেছি, আমরা অ্যাকাউন্টস এর আগে 3 দিন সময় পেয়েছি, এবং আজকের দিনটাকে যদি কাউন্ট করি তাহলে টোটাল 4 দিন কিন্তু সময় পেলাম, রাইট? 13, 14, 15, 16, আমাদের 17 তারিখে অ্যাকাউন্টস এর এক্সাম। এই 4টে দিন যদি কেউ বাড়িতে অ্যাকাউন্টস আমাদের মডেল কোশ্চেন পেপার যেটা আপলোড করো ওই পুরো পিডিএফটা এক একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন বারবার যদি কেউ প্র্যাকটিস করে যায়, আরো একটা ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন পেপার যেটা আমি তোমাদেরকে উইথ অ্যান্সার প্রোভাইড করবো পিডিএফ, সেটা যদি কেউ করে যায়, প্লাস এই থিওরিটা যদি করে যায়, প্লাস নিজের আরো যদি ইম্পর্টেন্ট কিছু মনে হয় বাড়ি থেকে করতে পারো, এই 3টে জিনিস যদি কেউ করে যায়, মডেল কোশ্চেন পেপার 1, ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার মডেল কোশ্চেন পেপার 2, এবং থিওরিটিক্যাল পিডিএফ, অ্যাকাউন্টস এর এক্সাম আমি গ্যারান্টি দিচ্ছি জাস্ট ফাটিয়ে হবে। এবং আমাদের যে টার্গেট 40-তে 40 সেটা কিন্তু তুমি আরামসে অ্যাচিভ করতে পারবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ।